ক্লাস 11-এর আমরা আসছি যে চ্যাপ্টার নিয়ে, সেটা হলো হাইড্রোস্ট্যাটিক্স মানে উদস্থিতিবিদ্যা, আর্কিমিডিসের প্রিন্সিপাল অর্থাৎ আর্কিমিডিস প্রিন্সিপাল মানে আর্কিমিডিসের নীতি, এবং অ্যাটমসফেরিক প্রেসার মানে বায়ুমণ্ডলীয় চাপ। অর্থাৎ এই তিনটে অংশ এমনভাবে রিলেটেড, আমরা এটাকে একটা মিক্সিং চ্যাপ্টার বা মিশ্র অধ্যায় হিসাবে ভাবতে পারি। এর মধ্যে আমরা হাইড্রোস্ট্যাটিক্স এবং আর্কিমিডিসের প্রিন্সিপাল মানে আর্কিমিডিসের নীতি এবং অ্যাটমসফেরিক প্রেসার, এই পুরো অংশটা আমরা আলোচনা করব তিনটে ক্লাসে। তার মধ্যে আজকে আসছি আমরা প্রথম ক্লাস, যেটা হলো, যার নাম দিচ্ছি আমরা হাইড্রোস্ট্যাটিক্স। তো এই হাইড্রোস্ট্যাটিক্স থেকে শুরু করব, কিন্তু এইভাবে তিনটে যে অংশ করা আছে বা ভাগ করা আছে, তিন দিনে বা তিনটে পিরিয়ডে আলোচনা হবে এরকমটা নয়, আগে পরেও থাকতে পারে, মানে মিলেমিশেও থাকতে পারে, সেই পোর্শনে আমরা আসছি। তো প্রথম যেটা আসবে একদম হাইড্রোস্ট্যাটিক্স মানেটা কি সেটাতে আমরা আসবো। হাইড্রোস্ট্যাটিক্স একদম নামের মধ্যেই আসব। হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, আর স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থির থাকা বা স্থিতিবিজ্ঞান যেটাকে আমরা বলি। তাহলে জল বা জলের মতো তরল জাতীয় জিনিস, অর্থাৎ ওয়াটার রিলেটেড যে কোনো লিকুইড যে ম্যাটেরিয়ালগুলো বা লিকুইড যে সাবস্ট্যান্সগুলো আছে, এই সাবস্ট্যান্সগুলোকে আমরা যদি স্ট্যাটিক অবস্থায় রাখি, মানে তারা যদি রেস্টে থাকে, তাহলে তারা কী কী প্রপার্টি শো করবে এই নিয়ে আলোচনা। অথবা যদি কোনো একটা লিকুইড ফ্লো করে, তাহলে তাকে স্ট্যাটিক্স এই অবস্থায় আনার জন্য আমাকে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, এইগুলো আমরা জানতে পারবো এই হাইড্রোস্ট্যাটিক্সে। অর্থাৎ আমরা বলতেই পারি যে হাইড্রোস্ট্যাটিক্স is a branch of physics where we can discuss about the property of liquid। অর্থাৎ আমরা কোনো লিকুইডের প্রপার্টি সম্পর্কে জানব when the liquid is at rest, যখন সেই লিকুইড রেস্টে থাকবে। তার মানে উদস্থিতিবিদ্যা হলো এমন একটা পদার্থবিজ্ঞানের শাখা যেখানে আমরা স্থির তরলের অবস্থা, ধর্ম, তার নীতি, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তাকেই বলবো হাইড্রোস্ট্যাটিক্স বা উদস্থিতিবিদ্যা। এটা আমরা প্রথমে একদম কনসেপ্টে আসব। এরপর আমরা আসছি ডেনসিটি। ডেনসিটি মানেই হলো ঘনত্ব, না আমরা জানি এটা সমান মাস বাই ভলিউম। এটা একদম অনেক দিনের আগেকার কনসেপ্ট, নতুন করে বোঝানো সেরকম কিছু নেই। মানে ভর বাই আয়তন, আমরা বলতে পারি যে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, বা মাস পার ইউনিট ভলিউমকে বলবো আমরা ডেনসিটি। তাহলে আমরা ডি ইজিক্যাল টু এম বাই ভি এরকম আমরা মনে রাখবো। ইউনিট বা একক কি হবে, কেজি পার মিটার কিউব এসআইতে, গ্রাম পার সেমি কিউব সিজিএসে, পাউন্ডকে এলবি দিয়ে লিখি পাউন্ড পার ফুট কিউব, এটা হচ্ছে এফপিএস। আর ডাইমেনশন কত হবে বা কি হবে না, মাস নিচে ভলিউম, সেই জন্য L⁻⁻3। এই হলো ডেফিনেশান, ইউনিট, ডাইমেনশন আর কীভাবে কী লেখা হয়। এটা গেল ডেনসিটি। এবার আমরা আসছি স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। এই একইভাবে স্পেসিফিক ডেনসিটিও বলে এটাকে, বা স্পেসিফিক গ্র্যাভিটিও বলে। আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব এটা কি হয় না, এটা হবে কোনো একটা বডির ডেনসিটি। তাহলে ডেনসিটি অফ এ সলিড অর লিকুইড, মানে যে কোনো কঠিন বা তরলের ঘনত্ব বাই কি হবে, ডেনসিটি অফ পিওর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সি। 4 ডিগ্রি সি এই টেম্পারেচারে, মানে 4 ডিগ্রি সি বা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে
পিওর ওয়াটারের যে ডেনসিটি তার তুলনায় কোনো লিকুইড বা সলিডের ডেনসিটি যত গুণ বেশি, বা কোনো লিকুইড বা সলিডের মানে কোনো কঠিন বা তরলের ঘনত্বকে যদি আমরা 4 ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব দিয়ে আমরা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাই হবে আপেক্ষিক গুরুত্ব। অবশ্যই এটা ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস হবে, কারণ ইউনিটলেস এবং ডাইমেনশনলেস এই কারণে এটা দুটো ডেনসিটির রেশিও, মানে সেম কোয়ান্টিটি রেশিও, সেই জন্য এর কোনো ইউনিট থাকবে না আর ডাইমেনশনও থাকবে না। এই হলো তাহলে এককবিহীন ও মাত্রাবিহীন রাশি হলো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব। এবার আমরা সেই ডেনসিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটির মধ্যে ডিফারেন্স মুছে দিলাম বাকিটা। তাহলে আমরা ডেনসিটি এবং স্পেসিফিক গ্র্যাভিটি এদের মধ্যে যখন আমরা ডিফারেন্স করব, তখন আমরা 1 নম্বর পয়েন্টে কি যাব, এটা হচ্ছে মাস পার ইউনিট ভলিউম, মাস পার ইউনিট ভলিউম। আর এটাকে স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে বলবো যে ডেনসিটি অফ এ লিকুইড or solid by density of water at 4 ডিগ্রি সি। আমরা ডেফিনিশনটাই আমরা 1 নম্বর পয়েন্টে দিতে পারি। 2 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি যে ইউনিট এর কী থাকে আমরা এক্ষুনি লিখে এসেছি, ডাইমেনশন আমরা এগুলো লিখে এলাম, আর লিখছি না, বলে দিলাম। ইউনিট হলো কেজি পার মিটার কিউব, গ্রাম পার সেমি কিউব বা গ্রাম পার সিসি, পাউন্ড পার ফুট কিউব। ডাইমেনশন হলো ml⁻³ আর এটা হলো ইউনিটলেস ডাইমেনশনলেস। এই 3 নম্বরে আসছে যে ডেনসিটি ডিফারেন্ট ইউনিট সিস্টেমে ডিফারেন্ট হয়ে যায়। ডেনসিটি ডিফারেন্ট ইউনিট সিস্টেমে ডিফারেন্ট হবে, কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি সেম থাকবে। তাহলে দি ভ্যালু অফ ডেনসিটি অফ এ লিকুইড অর সলিড, স্পেসিফিক্যালি আমরা এই চ্যাপ্টারে লিকুইড নিয়ে আলোচনা করব, ইজ ডিফারেন্ট in different unit system, মানে বিভিন্ন একক পদ্ধতিতে বিভিন্ন বিভিন্ন হবে। আর এটা হলো কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। এই হলো আমাদের 3টে ডিফারেন্স। এবার আমরা আসবো একটু রিলেশানে, যে কোনো একটা মেটেরিয়ালের যদি আমরা জানি ওই স্পেসিফিক গ্র্যাভিটি জানি, তাহলে তার ডেনসিটি কী করে পাবো। তাহলে আমরা লিখতেই পারি যে রিলেশন বিটুইন ডেনসিটি অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব এবং ডেনসিটির মধ্যে রিলেশনটা এইরকম যে ডেনসিটি is equal to specific gravity, এটা তো ফিক্সড ভ্যালু, ইন্টু ডেনসিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1, এটা হলো সিজিএস, স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1000, এটা এসআই। এর কারণ হলো যে 4 ডিগ্রি সি টেম্পারেচারে ওয়াটারের ডেনসিটি সিজিএসে হবে 1, এসআইতে হবে 1000। এটা যদি হয় এটা হবে গ্রাম পার সেমি কিউব বা সিসি, এটা হবে কিগ্রা পার মিটার কিউব। আর স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 62.5,
এটা হবে পাউন্ড পার ফুট কিউব, এটা হচ্ছে এফপিএসে। তাহলে আমরা এই তিনটে ইউনিট সিস্টেমেই যদি স্পেসিফিক গ্র্যাভিটিগুলো জানি, তাহলে তার সঙ্গে এই তিনটে ভ্যালু 1 বা 1000 বা 62.5 গুণ করে আমরা তিনটে ডিফারেন্ট ইউনিট সিস্টেমে আমরা কিন্তু ডেনসিটি পেয়ে যাব। অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটি জানলে আমরা কিন্তু ডেনসিটিটা সহজেই পেয়ে যাব। এবার আসছি টেম্পারেচার কারেকশান। তাহলে টেম্পারেচার কারেকশান অফ স্পেসিফিক গ্র্যাভিটি, মানে উষ্ণতা সংশোধন, টেম্পারেচার কারেকশান in the calculation of specific gravity। মানে আমরা যখন প্র্যাকটিক্যালি স্পেসিফিক গ্র্যাভিটি হিসাব করি তখন সেক্ষেত্রে কি হয়, আমরা থিওরিতে যেটা বলছি 4 ডিগ্রি সেলসিয়াস, আমরা প্র্যাকটিক্যালি তো 4 ডিগ্রি সেলসিয়াস সব জায়গাতে পাবো না, বা 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা ওই ইনস্ট্রুমেন্টটা নিয়ে গিয়ে কাজ করতে পারবো কিনা সেটাও আমাদের সবসময় হয়ে উঠবে না। সেই জন্য আমরা যে কোনো টেম্পারেচারে যে কোনো প্লেসে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি হিসাব করে নেব, কিন্তু সেটা ভুল হবে, তারপর তার আমরা কারেকশান করব। এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে টেম্পারেচার কারেকশান। অর্থাৎ আমরা টি ডিগ্রি সেলসিয়াসে বা যে কোনো টেম্পারেচারে স্পেসিফিক গ্র্যাভিটি বের করে নেব, তারপর তার হচ্ছে কারেকশান ফর্মুলা বসিয়ে আমরা কারেকশান করব। তাহলে টেম্পারেচার কারেকশানটা কী হবে স্পেসিফিক গ্র্যাভিটির? এমনিতে হয় স্পেসিফিক গ্র্যাভিটি ডেন্সিটি অফ liquid or solid by density of water বা pure water at 4 degree C। এটাকে লিখবো আমরা এইরকম, ডেন্সিটি অফ লিকুইড or solid by ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট টি ডিগ্রি সে। আমরা টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা এটা হিসাব করতে পারবো। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখবো কীরকম, ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট টি ডিগ্রি সি বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সি। তাহলে এইটা আমরা ক্যালকুলেটেড ভ্যালু এটা আমরা বের করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড value of specific gravity into specific gravity, মানে এইটা যদি আমরা এই পুরোটা ডেফিনেশন থেকে আমরা লিখতেই পারি যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার অ্যাট টি ডিগ্রি সি। তাহলে এই ভ্যালুটা আমরা হিসাব করলাম, এটাকে যদি এক্স বলি, তার সঙ্গে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি অফ ওয়াটার অ্যাট টি ডিগ্রি সি, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি দিয়ে এক্সট্রাকে গুণ করব। তাহলে এটাই হবে কারেক্ট স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো না, এটা হচ্ছে পাওয়া যায় ফ্রম টেবিল। এই যে ভ্যালুটা আমরা পাবো কোথা থেকে, ফ্রম দি গিভেন টেবিল। একটা টেবিল দেওয়া থাকবে যেখানে বিভিন্ন টেম্পারেচারে ওয়াটারের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, সেইটা আমরা টেবিল থেকে নিয়ে নেব, নিয়ে তার সঙ্গে এক্স যেটা আমরা ক্যালকুলেশন করলাম গুণ করে দিলেই কারেক্ট স্পেসিফিক গ্র্যাভিটি আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসছি প্রেসার। এই প্রেসারের কনসেপ্ট আমাদের অনেক দিন আগে থেকেই আছে, এবং প্রেসার আসা মানে তার সঙ্গে একটা থ্রাস্ট আসবে। তো আমি এখানে শুধু একটাই কথা বলবো যে এই থ্রাস্টের সঙ্গে প্রেসারের ডিফারেন্সটা কোথায় বা রিলেশনটা কোথায়। যেমন আমি একদম সিম্পলিভাবে বলছি, প্রেসার কি না, প্রেসার হলো কোনো একটা পয়েন্টে, সে লিকুইড হতে পারে, সলিড হতে পারে, যে কোনো জায়গাতে কোনো একটা পয়েন্টে যদি আমরা প্রেসার হিসাব করতে চাই, তাহলে ওই প্রেসারের হিসাবটা হবে এরকম, ওই পয়েন্টের চারিদিকে একটা এরিয়া ইমাজিন করব বা আমরা ক্যালকুলেট করব যে এতটা এরিয়া, সেই এরিয়াতে যতটা ফোর্স অ্যাপ্লাই হবে সেই ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকেই বলবো প্রেসার। তাহলে কোনো একটা পয়েন্টে, সে লিকুইড হোক বা সলিড হোক, প্রেসার ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স পার ইউনিট এরিয়া।
আমরা যদি আরও ভালো করে বলি তাহলে আমরা বলবো প্রেসার ইজ দ্য অ্যামাউন্ট অফ নর্মাল ফোর্স, মানে লম্বভাবে যে বল প্রয়োগ হবে পার ইউনিট এরিয়া, মানে একক ক্ষেত্রফলে। অর্থাৎ কোনো একটা তরল বা কোনো কঠিনের তলের কোনো একটা বিন্দুর চারিদিকে যদি একক ক্ষেত্রফল আমরা কল্পনা করি, এই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বলবো আমরা চাপ। লেখা হয় এইভাবে, P = F/A। তাহলে ইউনিট কি হবে? ইউনিট ডেফিনিশন থেকেই চলে আসবে, নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার, পাউন্ডাল পার ফুট স্কোয়ার। তিনটে প্রসেসের তিনটে ইউনিট, এটা হবে SI, এটা CGS, আর এটা FPS। আর ডাইমেনশন কি হবে, মাত্রা কি হবে? ডাইমেনশন হবে ml T⁻²/L²। হিসাব করলে হয় ml⁻⁻1 T⁻⁻²। এই হচ্ছে ডাইমেনশন। তাহলে ইউনিট, ডাইমেনশন এবং ডেফিনেশন আমরা পেলাম। এবার আমরা একই সঙ্গে রিলেটেড করব থ্রাস্ট। এই থ্রাস্ট, প্রেসার মানে চাপ, আর এই থ্রাস্ট মানে হলো ঘাত। এটা কিন্তু সেই বলের ঘাত না, এটা শুধু ঘাত। থ্রাস্ট যেটা আমরা নিউটনের অ্যাকশন রিয়াকশানে আমরা একটা থ্রাস্ট দেখেছিলাম, সেই থ্রাস্ট ঘাত। এটা কীরকম না, কোনো একটা পয়েন্টে যদি আমরা প্রেসারের ভ্যালু জানি, তাহলে সেই পয়েন্টের চারপাশে আমরা যে কোনো এরিয়া ইমাজিন করতে পারি, সেই এরিয়াকে প্রেসারের সঙ্গে আমরা গুণ করে দেবো। অর্থাৎ কোনো একটা পয়েন্টে যদি আমরা থ্রাস্ট ক্যালকুলেট করতে চাই, মানে ঘাত হিসাব করতে চাই, তখন ওই বিন্দুতে আমরা প্রেসার মানে চাপ জানতে হবে, জানা থাকবে। সেই প্রেসারের সঙ্গে যদি আমি এরিয়া গুণ করে দিই তাহলে হবে থ্রাস্ট। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে আমি যদি এখান থেকে প্রেসার ইন্টু এরিয়া করি, এটা তো ফোর্স হচ্ছে না। তাহলে ফোর্স আর থ্রাস্টের ইউনিট আর ডাইমেনশন একই। তাহলে দি ফোর্স and thrust are equal in units and dimension। মানে এরা একক মাত্রার দিক থেকে একই। এই ঘাত এবং বল, অর্থাৎ বল এবং ঘাত, এরা কিন্তু একক মাত্রার দিক থেকে একই, কিন্তু কনসেপ্টের দিক থেকে একটু আলাদা। কীরকম আলাদা? যদি আমরা কোথাও ফোর্স দিই তাহলে আমরা পাবো প্রেসার, অর্থাৎ ফোর্স এবং প্রেসারের মধ্যে ফোর্সটা হবে ফান্ডামেন্টাল, অর্থাৎ আগে বল তারপরে চাপ। কোনো জায়গায় চাপ দিলে তার সঙ্গে যদি সেখানকার এরিয়া গুণ করি তখন হবে থ্রাস্ট। তাহলে ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করলে প্রেসার পেলাম, প্রেসারকে আবার এরিয়া দিয়ে গুণ করলে থ্রাস্ট পাবো। কনসেপ্ট হচ্ছে এটাই যে চাপ আর বল আর চাপের মধ্যে বল আগে, অর্থাৎ ফোর্স আগে, চাপ এবং ঘাতের মধ্যে চাপ আগে, মানে চাপ থাকলে ঘাত পাবো, বল থাকলে চাপ পাবো। এই হচ্ছে কনসেপ্ট। বল এবং ঘাতের একক মাত্রার দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখব যে বল এবং ঘাতের একক মাত্রা একই, অর্থাৎ একক আর মাত্রা তাহলে কি হবে? ফোর্স এবং থ্রাস্টের ইউনিট আর ডাইমেনশন। তাহলে এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি, এখানে আমাদের ইউনিট ডাইমেনশনটা আসবে, একক মাত্রা আসবে। ইউনিট হবে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, তাহলে হবে নিউটন, এটা এসআইতে। ডাইন পার সেমি স্কোয়ার ইন্টু সেমি স্কোয়ার, এরিয়া দিয়ে গুণ হচ্ছে সব, ডাইন, এটা CGS। পাউন্ডাল পার ফুট স্কোয়ার ইন্টু ফুট স্কোয়ার, এটা গুণ করলে হচ্ছে পাউন্ডাল, এটা হলো FPS। তাহলে এইভাবে আমরা তিনটে যে ইউনিট পেলাম, এই তিনটে ইউনিট কিন্তু ফোর্সের ইউনিটের সঙ্গে সমান। আর ডাইমেনশনও হয়ে যাবে ml⁻⁻1 T⁻⁻2 ইন্টু L² সমান ml T⁻⁻2। তাহলে এটা ডাইমেনশন, এটা ইউনিট, যে কোনো তলে বা যে কোনো জায়গাতে, আর ইউনিট এরিয়া হয়ে গেলে তাকে আমরা বলছি প্রেসার। এই হলো এদের মধ্যে রিলেশন। এবার আমরা আসছি যে লিকুইডের কোনো একটা পয়েন্টে তার প্রেসারের হিসাবটা কী হবে। লিকুইডের কোনো একটা পয়েন্টে
প্রেসারের ডেফিনেশন থেকেই আমরা যাব। আমরা ধরে নিচ্ছি এরকম একটা কন্টেনার বা বিকার বা ভেসেল যাই বলি না কেন, লিকুইড রাখা আছে এতদূর। আমরা এইরকম একটা পয়েন্টে প্রেসার হিসাব করতে চাই, এটা এ পয়েন্ট। তাহলে আমাকে কি করতে হবে? এ পয়েন্টকে সেন্টার করে নিয়ে আমাকে একটা এরিয়া ইমাজিন করতে হবে। আচ্ছা, আমি পয়েন্টটা পি ধরি, কারণ এরিয়াটাকে আমি এ ধরব। এরিয়া সমান এ। তাহলে আমরা পি পয়েন্টকে সেন্টার করে কি করলাম? আমরা একটা এরিয়া আমরা একটা ইমাজিন করলাম। এই হাইটটা ধরে নিচ্ছি এইচ। তাহলে প্রেসার অ্যাট দি পয়েন্ট পি, তাহলে প্রেসার কি হবে? ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে এখানে ওয়েট অফ দি ওয়াটার কলাম। এই যে সিলিন্ড্রিক্যাল একটা যে জলস্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, বা লিকুইড কলাম লেখা ভালো, লিকুইড কলাম সিলিন্ড্রিক্যাল যেটা দেখতে, সেটাকে তার এরিয়া দিয়ে আমরা ভাগ করে দেব। ওয়েটটা কত হবে না, আমরা যদি এরিয়া ধরে নিই এ ইন্টু এইচ, এই হলো ভলিউম, এরিয়া ইন্টু এইচ হলো ভলিউম, ইন্টু এর রো ডেনসিটি, তাহলে এটাই হলো মাস। তাহলে রো হচ্ছে ডেনসিটি অফ লিকুইড, তাহলে ডেনসিটির সঙ্গে ভলিউম গুণ করলে মাস ইন্টু জি, এটাই হয়ে গেল ওয়েট বাই এরিয়া। তাহলে অতএব প্রেসার এইচ রো জি মানে হলো ডেপথ অফ ওয়াটার কলাম। এটা ডেপথ বলতে পারি আর হাইটও বলতে পারি। নিচ থেকে ধরলে হাইট হবে, উপর থেকে ধরলে ডেপথ হবে, ইন্টু ডেনসিটি অফ লিকুইড, ওই লিকুইডের ডেনসিটি, ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওই প্লেসে যেখানে রাখা থাকবে সেখানকার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ জি, জি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। তিনটে জিনিস, এই এটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে প্রেসারের এক্সপ্রেশন। এটা প্রুভ করতে দেয় পরীক্ষা, একটু রেডি রেখে দেবে ভাষা টাষা দিয়ে। এবার আমরা আসছি এই লিকুইডের কোনো একটা পয়েন্টে প্রেসারের কী কী আমরা ক্যারেক্টারিস্টিক্স পাবো। সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো এক্সপেরিমেন্টালি আমরা দেখাতে পারি ঠিক কি না, কিন্তু এখন আমাদের এক্সপেরিমেন্টালি দেখানোর দরকার নেই। এটা বই থেকে একটু রিডিং পড়ে নেবে, যে কোনো একটা বই ফলো করে, আর ওই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। তাহলে প্রেসার at a point inside the liquid column, এক নম্বর পয়েন্টে কি হবে? যে লিকুইডের মধ্যে যে 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 পয়েন্টে আমরা প্রেসারের যে ক্যারেক্টারিস্টিক্স লিখছি, সেই পয়েন্টে প্রেসার কিন্তু সব দিকে হবে সমান। তাহলে এ লিকুইড এক্সাস্ট, অর্থাৎ তরল যেটা প্রয়োগ করে, অর্থাৎ যে প্রেসারটা দেয়, অ্যাট এ পয়েন্ট ইনসাইড ইট ইকুয়ালি, অর্থাৎ সমানভাবে, ইন অল ডিরেকশন, অর্থাৎ সব দিকেই সমানভাবে প্রযুক্ত হবে। অর্থাৎ আমরা একদম সোজা হবে বলি যে তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে, যেখানে বুঝি আমরা যদি উপর দিক, নিচ দিক, ডান দিক, বাঁ দিক, অর্থাৎ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, যে কোনো দিকে আমরা প্রেসারটা যদি ফলো করি যে ওই পয়েন্টে থেকে, তাহলে কিন্তু সেটা হবে ইকুয়াল, সব দিকে ইকুয়াল। 2 নম্বর বলছে যে আমি যে কোনো একটা হরাইজন্টাল প্লেন ধরব, ঠিক আছে? তাহলে দি লিকুইড
exerts equal pressure at all the points lying on a same horizontal points a plane অর্থাৎ আমি যদি একটা প্লেন ধরি হরাইজন্টাল প্লেন ধরি সেই প্লেনের প্রত্যেকটা পয়েন্টে প্রেসারের ভ্যালু হবে ইকুয়াল। এটাও কিন্তু লিকুইডের মধ্যেই, ঠিক আছে? তাহলে কোনো একটা লিকুইডের মধ্যে আমি একটা হরাইজন্টাল প্লেন ইমাজিন করব, ওই প্লেনের প্রত্যেকটা বিন্দুতে লিকুইড যে প্রেসারটা দেবে সেটা হবে সমান। এরপর আমরা যেটা আসছি যে আগের যে ইকুয়েশনটা দেখলাম আমরা পি ইজ ইকাল টু এইচ রো জি, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি পি প্রপোর্শনাল টু এইচ, অর্থাৎ দি প্রেসার at a point inside the liquid is directly proportional to the depth of liquid from the free surface, অর্থাৎ মুক্ত তল থেকে গভীরতার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে সমানুপাতিক। এটাই হলো, তার মানে উপর থেকে যত গভীরে যাব তত প্রেসারের ভ্যালু বাড়তে থাকবে, এটাই আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা আসছি ভেলোসিটি অফ ইফ্লাক্স, অর্থাৎ কোনো একটা কন্টেনারে আমরা লিকুইড রেখে দেবো, সেই কন্টেনারে যদি আমরা একটা ছিদ্র বা ফুটো করে দিই তাহলে সেখান থেকে যে লিকুইড বেরিয়ে আসবে তার ভেলোসিটি। অর্থাৎ আমরা এইরকম ভাবতে পারি ভেলোসিটি অফ ইফ্লাক্স। এটা কীরকম না, এরকম একটা কন্টেনারে এইরকম জায়গাতে একটা ফুটো করা আছে, মানে একদম নিচে, এত দূর অব্দি লিকুইড রাখা আছে, হাইট এইচ। তাহলে এইখানে আমরা যদি বলি যে লিকুইডটা ভি ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে, তাহলে ফ্রম দি হোল পি ইফ the liquid get outside মানে বাইরে আসে with the velocity v, then kinetic energy is equal to half m v square। যদি এম মাসের লিকুইড বেরিয়ে আসে এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা একটু এখানে হিসাব করব যে এনার্জি ইজ ইকাল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা আমাদের প্রাইমারি কনসেপ্ট, যে শক্তি হয় আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে বল ইন্টু সরণ। তাহলে এনার্জি বাই ভলিউম যদি করি আমরা এটাকে ভাগ করে দিতে পারি ভলিউম দিয়ে, is equal to force by area into displacement energy by volume। তাহলে এখানে force into displacement by volume, তাহলে displacement by এটাও displacement হয়ে যাবে বা distance, তখন আমাদের হয়ে গেল প্রেসার। অর্থাৎ এনার্জি বাই ইউনিট ভলিউম হচ্ছে প্রেসার। তাহলে কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি, এটা ইজ ইকাল টু আবার প্রেসার। অতএব হাফ রো ভি স্কোয়ার ইজ ইকাল টু রো জি এইচ।
বা এইচ রো জি, এইচ রো জি, এখান থেকে রো রো কেটে দেওয়া হলো, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে √2gh। এটাই হলো ভেলোসিটি অফ ইফ্লাক্স। অর্থাৎ আমি যদি এইচ হাইটে লিকুইড কলাম তৈরি করি এবং সেই লিকুইড কলামের নিচে যদি একটা হোল করে দিই, তাহলে সেখান থেকে যে লিকুইডটা বেরিয়ে আসবে তার ভেলোসিটি হবে √2gh। এখন এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব চেনা চেনা লাগছে। কীরকম চেনা চেনা লাগছে? যদি কোনো পার্টিকেলকে আমরা এখান থেকে ফেলে দিতাম এইচ হাইট থেকে, তখন এখানে ভি যেটা হতো সেটাও হতো √2gh। এটা কিন্তু আমাদের পার্টিকেলের ক্ষেত্রে। তাহলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো যে একটা পার্টিকেলকে এইচ হাইট থেকে ফেললে একদম মাটিতে স্পর্শ করার জাস্ট আগের মুহূর্তে তার ভেলোসিটি যেটা হতো মানে √2gh, এখানে কিন্তু আমরা একটা এইচ হাইটের লিকুইড কলামকেও যদি ফ্রিলি ছেড়ে দিই, তাহলে একটা হোল দিয়ে যখন সে বেরিয়ে আসছে তারও ভেলোসিটি হচ্ছে √2gh। তো এই যে একটা কনসিকুয়েন্স, এই যে একটা সম্পর্ক, একটা মিল পেলাম, এটাকেই বলা হলো টরিসেলির থিওরেম। অর্থাৎ এটাই হলো টরিসেলির উপপাদ্য। তাহলে টরিসেলির উপপাদ্যটা কি না, একটা বস্তু কণাকে এই উচ্চতা থেকে ফেললে সে মাটিতে স্পর্শ করার আগের মুহূর্তে যে বেগ অর্জন করে, ঠিক ওই উচ্চতা থেকে, ওই উচ্চতার যদি একটি তরল স্তম্ভের নিচের অংশে ছিদ্র করে দেওয়া হয়, তাহলে তরল যে বেগে বেরিয়ে যাবে সেই দুটি বেগ সমান। এটাকেই বলা হচ্ছে টরিসেলির উপপাদ্য বা টরিসেলির সূত্র। এই এবার আমরা আসছি যে তরলের সমোচ্চশীলতা ধর্ম। অর্থাৎ একটা তরল সবসময় একটা অনুভূমিক তল বজায় রাখতে চায়, অর্থাৎ তার একটা নিজস্ব যে তল সেটাকে সবসময় ধরে রাখতে চায়। এই ধর্মটার নাম হলো তরলের সমোচ্চশীলতা ধর্ম। এটা আমরা এমনি একটু মনে রাখবো যে তরল কেন উপর থেকে নিচের দিকে গড়িয়ে আসে, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তার একটাই মূল কারণ হলো যে চাপের পার্থক্য হয়ে যায়। সেই চাপের পার্থক্যটাকে কাটানোর জন্য, অর্থাৎ উচ্চতা সমান করার জন্য তরলের একটা নিজস্ব প্রপার্টি আছে, একটা ধর্ম আছে। অর্থাৎ এ লিকুইড অলওয়েজ seeks to maintain its own level। অর্থাৎ একটা তরল তার নিজস্ব যে একটা উচ্চতা সেটা সবসময় বজায় রাখতে চায়। এটাই হলো তরলের সমোচ্চশীলতা ধর্ম। এবার যেটা আসছে, যেটা ইউ টিউবের মধ্যে দুটো ডিফারেন্ট লিকুইড যদি রাখি, তাহলে কিভাবে সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে সেটা দেখার আসছে। তাহলে ইকুইলিব্রিয়াম অফ লিকুইড কলাম ইন ইউটিউব। এই ইউটিউব মানে আমি প্রথমেই বলছি, আমরা যে ইন্টারনেটে যে ইউটিউব দেখি বা আমাদের যে ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু এটা নয়। এটা হচ্ছে ইউ শেপের একটা টিউব। থিওরিটা একটু ভালো করে বুঝতে হবে। এটা একটা ইউ শেপ টিউব, এই জন্য এর নাম ইউটিউব। তো আমি যদি প্রথমে একটা লিকুইড ঢালি, সেই লিকুইডের নেচারটা কী হবে না, ওই লিকুইড সবসময় চাইবে একটা সেম হরাইজন্টাল লেভেল বজায় রাখতে, অর্থাৎ ও সবসময় একটা একই হাইটে থাকতে চাইবে। এটাই হলো সেই, এটা হচ্ছে লিকুইড অফ ডেনসিটি লিকুইড অফ ডেনসিটি ρ1। এবার আমরা কি করছি, যে কোনো একটা মুখ দিয়ে, অর্থাৎ যে কোনো একটা তার ওপেন অংশ দিয়ে, খোলা অংশ দিয়ে, হয় এটা বা এটা দিয়ে আমি আরেকটা লিকুইড ঢালবো, যে লিকুইডটা ওর সঙ্গে মিশে যাবে না। আমি ধরে নিচ্ছি আমি এইটাতে দিচ্ছি ρ2। তাহলে যদি আমি আরেকটা ডিফারেন্ট লিকুইড এখানে মেশাই, তখন কি ঘটনাটা ঘটবে, তখন ছবিটা একটু অন্যরকম হয়ে যাবে, জাস্ট এইরকম হবে।
এই লিকুইড ছিল রো ওয়ান ডেন্সিটির, এত দূর ছিল, আমি ধরলাম এতটা লম্বা একটা কলামের আমি রো টু ডেন্সিটির লিকুইডটা ঢাললাম, তাহলে এটা কি ছিল রো ওয়ান। এখন ঘটনাটা কি ঘটবে, এর ওয়েটের জন্য এই কিছুটা নেমে আসবে আর এই দিকে কিছুটা উঠে যাবে, তাহলে এখন ঘটনাটা কি ঘটবে এই রকম। এখন ধরলাম এখানে আগে ছিল, এটা আগে ছিল, তাহলে এ নেমে চলে এলো, এই পর্যন্ত যখন নেমে এলো তখন ও উঠে আসবে এতটা, তাহলে এটাই হয়ে গেল রো ওয়ান। এটা আগেকার লিকুইড রো ওয়ান, আর এখন রো টু ডেন্সিটি লিকুইড এই পোর্শনে পড়ে থাকলো। রো টু, তাহলে রো ওয়ান আর রো টু দুটো ডিফারেন্ট ডেন্সিটির লিকুইড কিন্তু আমরা রেখে দিলাম, কিন্তু মিশবে না। তো এখন এবার এটা নিয়ে আমরা থিওরি কম্পেয়ার করব। কীরকম কম্পেয়ার করব, আমরা দেখছি যে লেভেলগুলো কীরকম লেভেল, এই একটা আপার লেভেল, এই লেভেলটার নাম দিলাম লেভেল ওয়ান, এই লেভেলটার নাম দিলাম লেভেল টু, এই লেভেলটার নাম দিলাম লেভেল থ্রি। একটু ভালো করে খেয়াল করো, আমরা এই যে 3 নম্বর লেভেল যেটা দেখতে পাচ্ছি ওই লেভেলের নিচে, মানে এই যে ইমাজিনারি একটা হরাইজন্টাল প্লেন, এই প্লেনের নিচে বোথ আর্মে অর্থাৎ ইউ টিউবের দুটি বাহুতেই একই লিকুইড আছে, কিন্তু তার উপরের অংশে, মানে এই লেভেলের উপরের অংশে এই লিকুইড আছে H2 হাইট আর এইটা আছে H1 হাইট, আমি ধরে নিচ্ছি। তাহলে এখন ইন ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থায় আমরা কি ধরব না, সাম্যাবস্থায় আমরা ধরব যে এই লেভেলে প্রেসার কত হবে H2 রো 2 জি, আর এই লেভেলে প্রেসার হবে H1 রো 1 জি। এখান থেকে আমরা লিখতে পারবো H1 রো 1 ইজ ইকাল টু H2 রো 2, বা H1 বাই H2 ইজ ইকাল টু রো 2 বাই রো 1। অর্থাৎ আমি ওই দুটো আর্মে বা ইউটিউবের দুটো বাহুতে যদি আমরা ধরে নিই যে বিভিন্ন তরল, অর্থাৎ দুটো তরলের ঘনত্ব রো 1 রো 2 আর তাদের উচ্চতা H1 H2, তাহলে তাদের উচ্চতা তাদের ঘনত্বের ব্যস্তানুপাতে রাখতে হবে। অর্থাৎ এই হাইট দুটো এদের ঘনত্বের ব্যস্তানুপাতে রেখে দিলেই তাহলেই আমরা দেখব যে এই ইউটিউবের যে লিকুইড কলাম এটা কিন্তু সামনে থেকে যাবে। এটাই আমাদের মূলত আলোচনার বিষয়। কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে, আমি আবারও বলছি, দুটো লিকুইড মিশে যাবে না। এই যে ইউটিউবটা নেওয়া হয়েছে তার প্রত্যেকটা জায়গায় ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকবে, মানে সরু মোটা হবে না, আর এদের মধ্যে কোনো রকম কোনো বিক্রিয়াও ঘটবে না। এই সব কিছু মেনটেন করলে আর এই কন্ডিশন যদি মেনটেন করে তাহলে আমরা বলবো ওটা একটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা আমাদের কিন্তু একটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। অঙ্কের ক্ষেত্রে এবার বলি, এখানে যেমন আমাদের দুটো লিকুইড আছে, অঙ্কের ক্ষেত্রে 3টে লিকুইডও দিতে পারে, কিন্তু নিয়ম একটাই, একদম লোয়েস্ট লেভেল যেটা ধরবো, এখানে যেটা লেভেল 3 ধরেছি, সেই লোয়েস্ট লেভেলের উপরে দুটো আর্মের যা লিকুইড কলাম তার প্রেসার হবে সমান। এই নীতিটা আমরা মনে রেখে দেবো। এবার আসছি আমরা ল্যাটারাল থ্রাস্ট। আমরা এমনিতে থ্রাস্টের যা কনসেপ্ট জানলাম সেটা হচ্ছে প্রেসার ইনটু এরিয়া। অর্থাৎ আমরা যদি এইরকম ধরি, এরকম একটা কন্টেনার, এরকম একটা কন্টেনার নিয়েছি, এত দূর পর্যন্ত আমাদের লিকুইড ভরা আছে, এই অবধি আমাদের লিকুইড ভরা আছে, এইটা এ, এটা বি, এটা সি। তাহলে লিকুইডের হাইট যদি এইচ হয় তাহলে আমরা বলবো যে থ্রাস্ট অ্যাট বটম সারফেস, অর্থাৎ আমরা যদি বলি যে একদম নিচের তলের থ্রাস্ট কত হবে, তখন হবে এইচ রো জি ইন্টু এ বি। থ্রাস্ট অ্যাট সারফেস 1, আমরা ছবিতে
যেটা দেখাচ্ছি এটাকে আমরা বলবো ল্যাটারাল সারফেস বা পার্শ্বীয় তল, সারফেস 1 1 নম্বর তলে। এটা হবে H ρg/2, অর্থাৎ অ্যাভারেজ প্রেসার ধরে নিতে হবে। কেন না, এই প্লেনের এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা আলাদা ডেপথে আছে। যেহেতু এরা আলাদা আলাদা ডেপথে আছে, সেই জন্য এদের ক্ষেত্রে আমরা কি করব, অ্যাভারেজ নিয়ে নিলাম ইনটু বিসি। যদি আমাদেরকে বলে এই সারফেসটা হলো সারফেস 2, তাহলে থ্রাস্ট অ্যাট সারফেস 2, তখনও কি হবে, আমরা প্রেসারটা ধরবো অ্যাভারেজ বা মিন প্রেসার ইনটু হবে, আচ্ছা এটা সি হবে না, এটা বিএইচ হবে, আর এটার বেলা হবে কিন্তু এইচ। এইভাবে আমরা কিন্তু হিসাব করব। অর্থাৎ যতটা এরিয়ার উপর আমার লিকুইডটা লেগে আছে বা যতটা প্লেনের সঙ্গে কন্ট্যাক্টে আছে, সেই প্লেনের এরিয়া ইনটু প্রেসারটা শুধু যখন ভার্টিক্যাল সারফেস বা পার্শ্বতল ল্যাটারাল সারফেস যখন আমরা কল্পনা করব, সেক্ষেত্রে থ্রাস্টারও নাম দেওয়া হবে ল্যাটারাল থ্রাস্ট। তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেসারটা নেব অ্যাভারেজ, আর কিছু না। এটাই আমরা মনে রেখে দেব। এবার আজকের ক্লাসের যেটা লাস্ট, সেটা আসছে আমরা হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স বা বাংলায় বলে উদস্থৈতিক কূট। হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। উদস্থৈতিক কূট। আগে বলি, প্যারাডক্স বা কূট এই কথার অর্থ হচ্ছে ভুল, মানে ভ্রম একটা। আমাদের কীরকম, তো ছবি আঁকলেই বুঝতে পারবো। এই একটা কন্টেনার, এত দূর আমাদের লিকুইড ভরা আছে, এরিয়া হচ্ছে এ আর এইটা হলো এইচ। এটা হচ্ছে এইচ আর এটা হলো এ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর একটা আসছে 3 নম্বর। তিনটেরই যে বেস সারফেস বা বটম সারফেস, তার এরিয়া হচ্ছে এ ধরেছি। তিনটেতেই এইচ হাইটে লিকুইড কলাম রাখা আছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে তিনটে কন্টেনারে আলাদা আলাদা লিকুইড ধরেছে। দেখো তিনটের ভলিউম কিন্তু আলাদা, এটার ভলিউম এটার ভলিউম এটার ভলিউম আলাদা আলাদা। কিন্তু একটা কথা মনে রাখো, যদি সারফেস এরিয়া সেম হয়ে যায়, তাহলে প্রত্যেকটা সারফেস এরিয়াতে থ্রাস্ট কত হবে না, থ্রাস্ট ইজ ইকুয়াল টু হলো প্রেসার ইনটু এরিয়া। তাহলে প্রেসারটা হচ্ছে এইচ রোজি ইনটু এ, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। অর্থাৎ আমি বলবো একটাই কথা, যে তিনটে কন্টেনারের শেপ আলাদা, তিনটেতে আলাদা ভলিউমের লিকুইড আছে বা লিকুইড কন্টেন করে রাখে তিনটে কন্টেনার, তা সত্ত্বেও ওদের বেস সারফেসে বা বটম সারফেসে যে থ্রাস্ট, সেই ভ্যালুটা কিন্তু একই, যেটা আমাদের দেখে মনে হচ্ছে আলাদা। এটাই হলো উদস্থৈতিক কূট বা হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। অর্থাৎ এদের ভলিউম আলাদা হলেও তারা কিন্তু সারফেসে একই থ্রাস্ট অ্যাপ্লাই করছে। এই ঘটনাটা আমাদের কাছে মনে হচ্ছে প্যারাডক্স, হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। আজকে এই পর্যন্ত আমরা ক্লাস করলাম, এখনও 2টো ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর। তো তোমরা কন্টিনিউ থেকো আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেল ফিজিক্স ই ক্লাস চন্দন স্যার। যারা নতুন এসছো তাদেরকে বলবো তারা একটু সাবস্ক্রাইব বাটন প্রেস করবে, সঙ্গে বেল আইকন প্রেস করে রেখো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, বা লাইক একটু করে দাও যদি ভালো লেগে থাকে। ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে।